বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে জানাই শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কাঠপাড়িডাঙ্গা ডিগ্রি কলেজ, কাঠপাড়িডাঙ্গা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। বিষয় পরিচিতি। শ্রেণী একাদশ দ্বাদশ। বিষয় হিসাব বিজ্ঞান। পত্র প্রথম, অধ্যায় প্রথম। পাঠ শিরোনাম: হিসাব বিজ্ঞানের পরিচিতি। শিখন ফল। পাঠ শেষে আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারব। পৃথিবীতে হিসাব বিজ্ঞানের যাত্রা কখন শুরু হয় তার সঠিক তথ্য না থাকলেও একথা বলা যায় যে মানব সভ্যতার ইতিহাসের মতোই হিসাব বিজ্ঞানের ইতিহাস অতি প্রাচীন। মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে বেড়েছে ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং মানুষের চাহিদা পূরণের তাগিদে হিসাব বিজ্ঞান ব্যবস্থারও ধাপে ধাপে পরিবর্তিত হয়ে বর্তমান পর্যায়ে পৌঁছেছে এবং এর উন্নতির কল্পে সেই আদিকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশকে আমরা 4টি পর্বে আলোচনা করতে পারি। 1 নম্বর, আদিকাল বা উন্মেষ পর্ব। এই পর্বটা শুরু হয় খ্রিস্টপূর্ব থেকে শুরু করে 1494 সাল পর্যন্ত। এই যুগের আমরা বা এই উন্মেষ পর্বকে আমরা 4টি স্তরে বা 4টি যুগে ভাগ করতে পারি। এই যুগে মানুষ যখন গুহায় বসবাস করত বা বন জঙ্গলে বসবাস করত এবং তারা তাদের জীবন জীবিকার জন্য বন্য প্রাণী বা ফলমূল আহরণ করত। সেই জীবিকা উপাদানগুলো গণনার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করত। যে কয়টা পণ্য বা পশু শিকার করত তারা নিজেদের জন্য এটা হিসাব গণনার ক্ষেত্রে গুহার মধ্যে পাথরের গায়ে দাগ কেটে রাখত যাতে তারা বুঝতে পারে। মনে করা হয় এ থেকেই হিসাব ব্যবহারের যাত্রা শুরু হয়। খ, প্রাচীন যুগ। এ যুগের মানুষ গুহা ছেড়ে সমতল ভূমিতে বসবাস শুরু করে। সাধারণত বলা হয় মানুষের সমাজবদ্ধভাবে বসবাস শুরু হয় এই যুগে। হিসাব বিজ্ঞানের বা হিসাব রক্ষণের কৌশলে পরিবর্তিত হয়েও এর নতুন যাত্রা শুরু হয়। মানুষ এ যুগে দেওয়ালে খোদাই করে রাখার পরিবর্তে দেওয়ালে দাগ কেটে রশিতে গিঁট বেঁধে মাটির টিলা গণনা করে
এবং আঙ্গুলের ছাপ দিয়ে তাদের গণনা কার্য করে থাকত। 3 নম্বর অর্থাৎ গ, বিনিময় যুগ। এ যুগে মানুষ পণ্যের বিনিময়ে পণ্য গ্রহণের প্রথা চালু হওয়ায় এ যুগকে বলা হয় বিনিময় যুগ। একজন মানুষ তার প্রয়োজনে সব কিছু আহরণ বা সংগ্রহ করতে পারত না, যার কারণে একে অপরের বা এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের সঙ্গে তাদের পারস্পরিক চাহিদা পূরণের জন্য পণ্যের মাধ্যমে পণ্য বিনিময়ে তারা উদ্বুদ্ধ হয় এবং প্রয়োজনীয় চাহিদা মেটাতে বিনিময়ের লেনদেন করে। বিনিময় যুগে মানুষ দরজার কপাটে বিভিন্ন রঙের দাগ দিয়ে হিসাব রাখত। এরপরে আসছে ঘ, মুদ্রা যুগ। বিনিময় যুগের সুবিধাগুলো থাকলেও এক পর্যায়ে এমন আসে যা পণ্যের বিনিময়ে পণ্য দিয়ে চাহিদা পূরণ করা অনেক সময় সম্ভব হতো না, যার কারণে বিনিময় যুগ বিভিন্ন প্রথা মানুষ প্রয়োজনে মেটাতে সক্ষম হলেও পণ্যের বিনিময়ের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে লাগলো, কেননা প্রত্যেকের চাহিদা আরেকজনের চাহিদার সঙ্গে সমতুল্য বা সমান নয় বা হতে পারে না, বা একজনের প্রয়োজনের সঙ্গে আরেকজনের প্রয়োজন সম্পূর্ণ অর্থাৎ পরিমাণগত দিক দিয়ে একই হওয়া সম্ভব নয়। কারণ এক্ষেত্রে বলা যায় একজনের একটা গরুর বিনিময়ে তার যদি খাদ্য সামগ্রীর প্রয়োজন পড়ে, তার কতটুকু বা কী পরিমাণ নেওয়া প্রয়োজন বা দেওয়া প্রয়োজন এটা অনেক সময় সম্ভব হয় না, যার কারণেই এই অসুবিধা দূর করার জন্য মুদ্রার প্রচলন হয়। আর মুদ্রা বিনিময়ে তা সহজেই বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এই পণ্য সামগ্রী দেওয়া নেওয়া সম্ভব হতো বা সম্ভব। হিসাব রক্ষণের বৈজ্ঞানিক প্রণালী চালু না থাকলেও তখন মানুষ ব্যবসা সংক্রান্ত নানাবিধ তথ্য পশুর চামড়া বা গাছের পাতায় নোট আকারে লিখে রাখত। বর্তমানে যা আমাদের একতা বা দাখিলা পদ্ধতির নামে পরিচিত। এটা ছিল আমাদের আদিকাল বা উন্মেষ পর্ব। 2 নম্বরে প্রাক বিশ্লেষণ পর্ব, যেটা শুরু হয় 16 শতাব্দীর প্রথম অর্থাৎ 1494 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত বিস্তৃত। এ সময়ে ছাপাখানার প্রচলন হওয়ায় হিসাব বিজ্ঞানের বিষয়ে অনেক বই প্রকাশিত হয়। 1494 সালে ইতালির ভেনিস শহরে লুকা প্যাসিওলি নামক একজন গণিত শাস্ত্রবিদ তার সুম্মা ডি অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রপোর্শনেলিটা নামক গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের প্রণালীর উল্লেখ করেন। আর এই সূত্র ধরেই বর্তমান আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। 3 নম্বর বিশ্লেষণকাল। 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত সময়কালকে বিশ্লেষণকাল হিসাবে বিবেচনা করা হয়।
এ সময়ে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি কর্তৃক প্রবর্তিত দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কার্যক্রম পরিচালিত হওয়ার প্রচলন হতে থাকে। পরবর্তীতে হিসাবরক্ষকের কার্যক্রম বিভিন্নভাবে বিশ্লেষণ করা শুরু হয়। এ পর্যায়ে হিসাব বিজ্ঞানের যে শাখাগুলো দেখা যায় তা হল আর্থিক হিসাব বিজ্ঞান, নিরীক্ষা ও কর হিসাব বিজ্ঞান, উৎপাদন হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান। সরকারি হিসাব বিজ্ঞান, অবচয়ের ধারণা, রক্ষণশীলতার নীতি ইত্যাদি। এটা ছিল আমাদের বিশ্লেষণকাল। 4 নম্বর আধুনিক কাল। এই আধুনিক কাল শুরু হয় 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত। বস্তুতপক্ষে এ পর্বে হিসাবরক্ষণ পদ্ধতির অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত হয়। উৎপাদন ব্যবস্থার আগের চেয়ে অনেক বেশি জটিল হতে থাকে। অর্থনৈতিক ও সামাজিক জীবনে এসবের প্রভাব অসীম। বর্তমানে হিসাবশাস্ত্র শুধু লেনদেন লিপিবদ্ধকরণ ও ফলাফল নির্ণয়করণ ছাড়াও সমাজ ও কল্যাণধর্মী রাষ্ট্রের শিল্প বাণিজ্যের আর্থিক প্রশাসন ব্যবস্থার উৎকর্ষ সাধনে বিশেষভাবে অবদান রাখছে। এছাড়া বর্তমান শতকের 50 ও 60 দশকের হিসাবরক্ষণ পদ্ধতি কীরকম হওয়া উচিত তা নিয়ে পত্রপত্রিকায় বিষয়টি প্রচুর সমালোচিত হয়। অপরদিকে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র মুনাফা অর্জনকারী সংস্থা হিসাবে বিবেচনা করা হয় না। প্রতিষ্ঠানের সামাজিক মূল্যের স্বীকৃতি দেওয়া হয়। এভাবে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সঙ্গে জ্ঞান বিজ্ঞানের উন্মেষ ঘটে। হিসাব বিজ্ঞানের বিভিন্ন পেশাদারী সংগঠনের ব্যবহার আরও বৃদ্ধির লক্ষ্যে এখনও পর্যন্ত গবেষণা নিয়োজিত। হিসাব তথ্যের উপর ব্যাপক নির্ভরশীল পরিলক্ষিত হয়, যার ফলে হিসাব শাস্ত্রের শাখা প্রশাখারও উৎপত্তি ঘটে। হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান ইত্যাদি। ব্যবসায়ের সংরক্ষিত হিসাবসমূহের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে হিসাব মানের উন্নয়ন ঘটে। ফলে বিভিন্ন আন্তর্জাতিক হিসাব মান সংস্থার উদ্ভব ঘটে, যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড IASB, হিসাবরক্ষণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হিসাব মান IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করে থাকে। বর্তমানে হিসাব বিশারদগণ হিসাব বিজ্ঞানকে অধিকতর উন্নত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের আধুনিক কাল। আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের 4টি কালকে বা 4টি কালে বিভক্ত করে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ ও উৎপত্তির জানলাম। পরবর্তী ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের কার্যাবলী সম্পর্কে জানব।
সে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।